কেমন আছেন সবাই? আমি তুষার। তো চলে আসলাম আরও একটি অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল, তেলুগু সহ আরও বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাওয়া মুভি রাও বাহাদুর। পুরো মুভিটা ধৈর্য ধরে দেখার পরে আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। এছাড়া শেষের টুইস্টগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর মুভির পুরো গল্পটা আমাদের অনেক কিছু শেখায়। তো আশা করি এই টুইস্টে ভরা মুভিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটা রাজকীয় পরিবারের রাজকীয় মহলকে দেখানো হয়, যেখানে ছোট্ট একটা ছেলে তার ফ্যামিলি ফটোর সামনে দাঁড়িয়েছিল। সেই ফটোগুলো ভালো করে দেখার পরে ছেলেটির মন অনেক খারাপ হয়ে যেতে থাকে, কারণ সে মনে করছিল তার পরিবারের লোকেরা আসলে তাকে নিজের মনেই করে না। আর ঠিক তখনই সে বাইরে দৌড়াতে শুরু করে, কারণ ভয়ানক কিছু একটা তাকে তাড়া করছিল। আর তখনই দেখা যায় একটা গাছের শিকড় তাকে তাড়া করছিল, আর সেও দৌড়ে পালাচ্ছিল, বাঁচার জন্য আকুতি করছিল। একটা সময় সবকিছু নিস্তেজ হয়ে যায়। একটু পরে দেখা যায় সেই মাটি থেকে একটা পোকা উড়তে উড়তে আবারও সেই রাজকীয় মহলে চলে যায়, আর যে একটা ঘুমন্ত লোকের মুখের উপরে পড়ে। আর তখনই লোকটার ঘুম ভেঙে যায়। এরপরে সে চিৎকার করে বলতে থাকে, সত্য মারা গেছে, আমার প্রশ্নের জবাব চাই। সে বারবার একই কথা বলতে থাকে, বলে এই পুরো মহলটাই কবরস্থান হয়ে গেছে। আর ঠিক তখনই সে দেখতে পায় তার চারপাশের সবকিছু ঘুরছে। সে প্রচন্ড ভয় পেতে থাকে, বাঁচার জন্য সেখান থেকে সরে যেতে চায়, কিন্তু কোনো কিছুই হচ্ছিল না। তার চারপাশটা যেন বন বন করে ঘুরছিল। সে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। আর ঠিক তখনই দেখা যায় এগুলো তার একটা হ্যালুসিনেশন ছিল, আসলে কিছুই ঘটছে না। সে শুধু নিজে নিজেই এগুলো কল্পনা করছিল। আর তখনই দেখা যায় পরে যে সে অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হবার আগেও সে একই কথা বলে, সত্য মারা গেছে। এই লোকটার নাম হচ্ছে ভুবন। সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সেই মহলের কাজের মহিলা যখন ভুবনের ঘরে সকালের খাবার দিতে আসে, সে ভুবনকে ওই অবস্থায় মানে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তাড়াতাড়ি সে খবর দেয় ডক্টর আচারিয়াকে। ডক্টর আচারিয়া তখন অন্য একজন মৃত্যু পথযাত্রীকে চিকিৎসা করছিল। ডক্টর আচারিয়া জানতো এই রোগী আর বাঁচবে না, মারা যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু তারপরও সে তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছিল যে সে আরো অনেক দিন বাঁচবে। এটা তার নার্স দেখতে পায়। বাইরে আসার পরে ডক্টর আচারিয়াকে সে জিজ্ঞেস করে সে মিথ্যে কেন বলল। ডক্টর আচারিয়া বলে, আমি জানি সে খুব তাড়াতাড়ি মারা যাবে, কিন্তু তার মৃত্যুটা যেন খুব টেনশন নিয়ে না হয় আর শান্তিতে হয়, সেই জন্যই আমি তাকে এই মিথ্যা আশ্বাসটা দিলাম। ঠিক তখনই ডক্টর আচারিয়া খবর পায় যে ভুবনাম অজ্ঞান হয়ে গেছে। এরপরে ডক্টর আচারিয়া ফোনেই ভুবনামের বড় ছেলে লাবানার সাথে কথা বলতে থাকে। আর তাদের কথা শুনে আমরা জানতে পারি ভুবনামের বয়স 50 বছর, কিন্তু সে এতটাই মদের নেশায় ডুবেছিল যে তার লিভার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর তার শারীরিক অবস্থাও খুব খুব বাজে। এত বাজে অবস্থার মধ্যেও যে সে জীবিত আছে, এটাই অনেক বেশি অবাক করার মতো। ডক্টর আচারিয়া বলে, আমি এখনই আসছি। আচারিয়া সেই মহলে চলে আসে। সেখানে ভুবনামের স্ত্রী অর্থাৎ লাবানার মা রেণুকার কথা জিজ্ঞেস করে ডক্টর আচারিয়া। রেণুকা একটা রুমের ভেতরে নিজেকে আটকে রেখেছে, সেখান থেকে সে বেরই হয় না। এরপরে ডক্টর আচারিয়া ভুবনামের সাথে কথা বলতে থাকে আর তাকে বলে তার সাথে যাবার জন্য, ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু ভুবনাম দেখা যায় প্রচন্ড রেগেছিল। সে বলতে থাকে তার কোনো অসুস্থতা নেই, সে অসুস্থ নয়, এমনকি তার কোনো মানসিক সমস্যাও নেই, আর এই জন্য সে চিকিৎসা করাতে যাবে না। ভুবনামের একটাই কথা, তার জানতে হবে তার দ্বিতীয় ছেলে আসলেই তার ছেলে কিনা। আসলে ভুবনামের 2 ছেলে, প্রথম ছেলে তো লাবানা, দ্বিতীয় আরও একটা ছেলে রয়েছে, কিন্তু সে তার বাবা মায়ের মতো একেবারেই গায়ের রং পায়নি, বরং অনেক কালো হয়েছে। আর এতে করেই ভুবনাম সন্দেহ করছে যে এই সন্তান তার নয়, বরং তার স্ত্রীর অন্য কোথাও অবৈধ সম্পর্ক রয়েছে, যার ফলশ্রুতিতেই হচ্ছে তাদের সেই দ্বিতীয় সন্তান। আর মুভির শুরুতে আমরা যে ছোট্ট ছেলেটাকে দেখতে পাই, সেটাই ছিল ভুবনামের দ্বিতীয় সন্তান, যে অনেক দুঃখী ছিল, কারণ এই পরিবারের সবাই মনে করে সে এই পরিবারের সন্তান নয়। এছাড়া বাচ্চাটিকে মারার জন্য গাছের শিকড় যে তাকে তাড়া করছিল, সেটাও ছিল একটা স্বপ্ন, ভুবনামের স্বপ্ন। এদিকে ভুবনামের সেই সন্দেহ থেকেই পুরো জীবনটা সে ধ্বংস করে দিয়েছে। মদের নেশায় ডুবে গিয়েছিল, তার স্ত্রী থেকে সব সম্পর্ক ছিন্ন করেছিল, আর সেই ছেলেকেও সে নিজের বলে কখনোই মানেনি, বরং তার একটাই কথা, সে সত্য জানতে চায়, নয়তোবা সত্য মারা যাবে। এদিকে ডক্টর আচারিয়া পত্রিকায় দেখতে পায় ইন্ডিয়ান কোর্টে প্রথমবারের মতো ডিএনএ টেস্ট অ্যালাউ করা হয়েছে, আর সেটার মাধ্যমে একটা ছেলেকে তার আসল বাবা মায়ের কাছে ফিরিয়েও দেওয়া হয়েছে। আর ভুবনাম জানায় সেও এই ডিএনএ টেস্ট করাতে চায়,
তার ছোট ছেলেকে দিয়ে। তখন ডক্টর আচারিয়া জানায় শুধুমাত্র সন্দেহের বশে কোর্ট তাকে কখনোই এই পারমিশন দেবে না, আর যদি সে এটা করেও তাহলে উল্টো তার মান সম্মান শেষ হয়ে যাবে। আর এই কথা শোনার পরেই ভুবনাম পিছিয়ে পড়ে, কারণ ভুবনামের আত্মসম্মান আর বংশমর্যাদার গৌরব অনেক বেশি ছিল। কিন্তু সে ডিএনএ টেস্ট করতে পারবে না, এটার জন্য সে প্রচণ্ড রেগে গিয়েছিল। আর এই জন্য ডক্টর আচারিয়াকে সেখান থেকে চলে যেতে বলে। ডক্টর আচারিয়া সেখান থেকে আসার সময় রেণুকার সাথে কথা বলতে চাইছিল, এই জন্য সে যে রুমে নিজেকে আটকে রেখেছিল ডক্টর আচারিয়া বারবার সেখানে যেয়ে তাকে নক করে, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে রেণুকা কোনো প্রশ্নের জবাবই দেয় না। এদিকে আসার আগে ডক্টর আচারিয়া আবারও লাবানার সাথে কথা বলতে থাকে। লাবানা বলে, আমার বাবার এই দুরবস্থা আমি একেবারেই দেখতে পারছি না। লাবানা বলে তার বাবা যেটা চায় সেটাই হবে, সে বাইরের দেশে যাবে। ডক্টর আচারিয়া বলে, এর চাইতে ভালো হয় যদি তুমি তোমার বাবার সাথে ভালোভাবে কথা বলো, ভালোবাসা দিয়ে কথা বলো। লাবানা বলে, আমি আমার বাবার কষ্টটা বুঝি, সে যতক্ষণ না পর্যন্ত তার প্রশ্নের সেই উত্তরটা পাবে সে কখনোই শান্ত হবে না। এই জন্য আমি চাই বিদেশে যে আমি এই ব্যাপারে কাজ করব আর আমার বাবার প্রশ্নের উত্তরটা তাকে এনে দেব। অন্যদিকে ঘরের ভেতর থেকে ভুবনাম তাদের দুইজনের কথাই শুনছিল। তখন সে একটা কথাই বলছিল যে সত্য মরে গেছে, আর সে এখনো বিশ্বাস করে তার দ্বিতীয় সন্তান আসলে তার নয়। তখনই 25 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ভুবনাম একজন ইয়াং বয় ছিল, আর সে একেবারে প্লে বয় টাইপের ছেলে ছিল। অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, সেখানে নাইট ক্লাবে মজমাস্তি করত, মেয়েদের নিয়ে ফুর্তি করত। সেই নাইট ক্লাবে একটা সময় ডক্টর আচারিয়া তার সাথে দেখা করতে আসে, আর তাকে বলে তার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে। তার বাবা বুঝতে পেরেছিল সে আর বেশি দিন বাঁচবে না, এই জন্য ভুবনামের বাবার 3টে ইচ্ছে ছিল, মৃত্যুর আগের 3টে ইচ্ছে। প্রথম ইচ্ছেটা হচ্ছে ভুবনাম যেন শেষবারের মতো তাকে দেখতে চায়। দ্বিতীয় ইচ্ছে হচ্ছে ভুবনামের বাবা মারা যাবার আগেই ভুবনাম যেন বিয়ে করে, আর তৃতীয় ইচ্ছেটা হচ্ছে তাকে যেন একজন উত্তরাধিকার দেয়। ভুবনাম বলে হ্যাঁ, সে বুঝতে পেরেছে তার বাবার অবস্থা খারাপ, কিন্তু সে এখন বিয়ে করতে পারে না, এটা সে কোনোভাবেই করবে না, তবে সে অবশ্যই তার বাবাকে দেখতে যাবে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে, যেখানে ভুবনাম গোসল করছিল। অন্যদিকে সেই মহলেরই কাজের মহিলা তার ছেলের বউকে নিয়ে এসেছিল এই বাড়ির সব কাজকর্ম শেখানোর জন্য, কারণ এই কাজের মহিলা চলে যাবার পরেই তার ছেলের বউই হবে এই রাজমহলের নতুন কাজের মহিলা। কিন্তু সেই কাজের মহিলা আগে থেকেই ভুবনামের ব্যবহার সম্পর্কে জানত, যে সে অদ্ভুত আর অন্যরকম ব্যবহার করে, এই জন্য সে সবসময় তাকে ভয়ই পেত। আর এই সবকিছু সে তার ছেলের বউকেও বলে, আর এরপরেই তারা খুব দ্রুত কাজ শেষ করে সেখান থেকে চলে আসে ভুবনামের গোসল শেষ করার আগেই। এদিকে ভুবনাম তার দ্বিতীয় ছেলে কাসাম্মার রুমে চলে আসে, আর সেই রুমের জিনিসপত্র সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। আসলে সেখান থেকে সে প্রমাণ খুঁজে বেড়াচ্ছিল, যেটা দিয়ে সে প্রমাণ করতে পারবে কাসাম্মা তার ছেলে নয়। কিন্তু সেই রুম থেকে ব্যর্থ হয়ে ফেরার পথেই সে রেণুকাকে দেখতে পায়। রেণুকাকে দেখার পরে ভুবনাম বুঝতেই পারে না যে রেণুকা সত্যি সেখানে দাঁড়িয়ে আছে নাকি তার ইমাজিনেশন, কারণ রেণুকার সাথে তার বহুদিন ধরে কোনো যোগাযোগ নেই। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ভুবনাম তার বাবার অসুস্থতার কথা শুনে তার বাবাকে দেখার জন্য সেই রাজমহলে ফিরে আসছিল, আর সেখানে আসার সময় রাস্তায় সে রেণুকাকে দেখতে পায়। রেণুকার মতো একজন সুন্দরীকে দেখার পরেই ভুবনামের ভেতরে যে প্লে বয় ছেলেটা ছিল সেটা জেগে ওঠে, আর সে তাকে অ্যাপ্রোচ করতে থাকে তার গাড়িতে ওঠার জন্য। কিন্তু রেণুকা একজন অপরিচিত মানুষের গাড়িতে একেবারেই উঠতে রাজি হয় না। তখন ভুবনাম তাকে পরিচয় দেয় যে সে কোনো অপরিচিত নয়, এই এরিয়ার যে রাজা রয়েছে রাজবাহাদুর, সে তারই ছেলে। তখন রেণুকা তার গাড়িতে উঠতে রাজি হয়, কারণ রেণুকাও যাচ্ছিল সেই রাজমহলেই সেই রাজার সেবা করার জন্য। এরপরেই তারা দুজনে একসাথে সেই রাজমহলে চলে আসে। ভুবনাম যখন তার বাবার এমন অবস্থা দেখে সে পুরোপুরি ইমোশনাল হয়ে যায়। কল্পনা করতে থাকে যে ছোটবেলায় তার বাবা তাকে কতটা ভালোবেসে বড় করে তুলেছিল, আর এই জন্য সেও পরম যত্নে পরম ভালোবাসায় তার বাবার মাথায় হাত বুলিয়ে দেয়। এদিকে রেণুকা তার ব্লাড প্রেশার চেক করছিল। রেণুকা দেখতে পায় তার অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরও সে কোনো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। ভুবনাম বুঝতে পারে রেণুকা কিসের কথা বলছে। আসলে তার বাবা তার বিয়ে এবং একজন উত্তরাধিকার নিয়ে অনেক বেশি চিন্তা করছিল, কিন্তু ভুবনাম কিছুই বলে না। এদিকে ভুবনাম বেশিরভাগ সময় বিদেশে থাকত, আর এই জন্য এই রাজমহলের যারা কাজের লোক ছিল তারা ভুবনামের পছন্দ অপছন্দ এবং সে কি কি বিষয়ে অভ্যস্ত সেগুলো একেবারেই জানত না। ঘুম থেকে ওঠার পরে ভুবনাম যখন ব্ল্যাক কফি চায় তারা বুঝতেই পারে না এই ব্ল্যাক কফিটা আসলে কি। তারা তাকে চা বানিয়ে দেয়, আর তখনই সেখানে রেণুকা চলে আসে। রেণুকা এই বিষয়ে সেই কাজের মহিলাদের সাহায্য করে,
আর ব্ল্যাক কফি বানিয়ে ভুবনামকে দেয়। এরপর এই ভুবনামকে ডক্টর আচারিয়ার সাথে কথা বলতে দেখা যায়। সেখানে ডক্টর আচারিয়া ভুবনামকে বলে তার বাবার কথা মেনে নিয়ে তার বিয়ে করা উচিত, কারণ এই টেনশনেই সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে, হয়তোবা আর বাঁচবেই না। ভুবনাম বলে কিন্তু এখন সে বিয়ে করতেই যাচ্ছে না। এরপর ডক্টর আচারিয়া বলে আসলে এর মধ্যে অনেক দায়িত্ব রয়েছে যেগুলো আমার বাবা আমাকে দিয়ে গেছে, আর আমার সেই দায়িত্বগুলো তোমাকে বুঝিয়ে দিতে হবে। ভুবনাম বলে তোমার বাবার কি হয়েছে? ডক্টর আচারিয়া বলে গত 8 মাস আগে সেও মারা গেছে। একই সিচুয়েশন, আমার আর আমার স্ত্রীর পরপর 3টে মেয়ে হয়, আর এতেই সে প্রচণ্ড রেগেছিল, সবসময় টেনশনে থাকতো যে আমাদের কোনো উত্তরাধিকারী ছিল না। এই জন্য সে বলেছিল আবারও বেবি নেয়ার জন্য, কিন্তু আমার স্ত্রীর পক্ষে সেটার কোনোভাবেই সম্ভব ছিল না, আর যার ফলে ধীরে ধীরে টেনশনে সে মারা গেছে। ভুবনাম মুখ বাঁকিয়ে বলে এখনকার দিনেও মানুষ এরকম উত্তরাধিকার, গায়ের রং, গোত্র এইসব নিয়ে ভাবে? ডক্টর আচারিয়া বলে আমরা তো মানুষ, আর মানুষের মধ্যে এই বিহেভিয়ারটা অনেক আগে থেকেই, এটা বদলাবে না। ভুবনাম বলে এগুলো বদলাতে পারলেই জীবন শান্তির, যেমনটা তুমি আমাকে দেখো। অথচ বর্তমানে আমরা দেখতে পেয়েছিলাম তার ছোট ছেলের গায়ের রং কালো বলে সে তাকে ছেলে বলে মানতেই রাজি ছিল না, আর এটা ভেবে ভেবেই সে দিনে দিনে পাগল হয়ে যাচ্ছিল। যাই হোক, তখনই সেখানে রেণুকা তাদের দুইজনের জন্যই কফি নিয়ে আসে। ভুবনাম যখন তার সাথে কথা বলছিল, রেণুকা বলে সে বেশ কিছুদিন এই রাজমহলেই থাকবে, কারণ ভুবনামের বাবার সেবা করতে হবে। এটা শুনেও ভুবনাম খুশি হয় যে অন্তত তার টাইপের একজন মানুষ সে এই রাজমহলে পাবে। রেণুকা এরপর ডক্টর আচারিয়ার সাথে কথা বলতে থাকে। ডক্টর আচারিয়া জিজ্ঞেস করে ভুবনের বাবার এখন কি অবস্থা, সে সব ঠিকঠাক করছে কিনা। রেণুকা বলে সে একেবারে সবকিছু পারফেক্টলি করছে। ঠিক তখনই যাবার আগে সে ভুবনের ডান হাত দেখতে চায়। ভুবন একটু অবাক হয়। এরপরেই রেণুকা বলে দেখুন, আপনার ডান হাতের প্লাম ছোট হয়ে গেছে, আর এটা হয়েছে আপনার সিগারেট খাওয়ার অভ্যাসের কারণে, আর যার ফলে আপনার আয়ুরেখা দিনে দিনে কমে যাচ্ছে। আর এভাবেই যদি সে সিগারেট খেতে থাকে তার আয়ুরেখা আরও কমে যাবে, সে খুব তাড়াতাড়ি মারা যাবে। তখনই মজা করে ভুবনাম বলে হয়তোবা তার আয়ুরেখা ছোট, কিন্তু সেটা অনেক গভীর, আর এই এতটুকু জীবনেই সে নিজের ইচ্ছে মতো মন খুলে বাঁচতে চায়, যেটা অনেকেই পারে না। আসলে সে একটু ডক্টর আচারিয়াকে খোঁচা মেরেই বলেছিল। আসলে ডক্টর আচারিয়া রেণুকা আর ভুবনামের এইসব কথাবার্তা একেবারেই পছন্দ করছিল না, কারণ দুজনের মধ্যে যদি কোনো সম্পর্ক গড়ে ওঠে তাহলে সেটা হবে একেবারেই বেমানান। দুজনের অর্থনৈতিক অবস্থা, সোশ্যাল স্ট্যাটাস সবই ছিল আকাশ পাতাল, আর এই জন্য ডক্টর আচারিয়া যাবার সময় রেণুকাকে আলাদাভাবে ডাকে, আর তাকে একটু কড়াভাবে কথা শুনিয়ে দেয় যে তাকে এখানে রাখা হয়েছে একজন নার্স হিসেবে ভুবনামের বাবার সেবা যত্ন করার জন্য। সে যেন তার কাজ ফেলে কোনোভাবেই মানুষের সাথে বেশি কথা না বলে। রেণুকা বুঝতে পারে যে ডক্টর আচার্য আসলে কার কথা বলছে। তখন রেণুকার মন খারাপ হয়, সে চুপ করেই থাকে। কিন্তু ডক্টর আচার্য চলে যাবার পরেই রেণুকা মনে মনে ভাবে সে মানুষের কথা কেন শুনবে, সে তার কাজ করার পরে যেটা তার ভালো লাগবে সে সেটাই করবে। এইভাবে কয়েকদিন কেটে যায়। দেখা যায় রেণুকা একদিন গান গাইতে গাইতে মহলের কাজ করছিল। ঘর গোছানোর সময় রেণুকাকে দেখা যায় সে একটি পুরাতন ক্যাসেট পায়, গানের ক্যাসেট, আর সেটা কৌতূহলের বসেই চালাতে শুরু করে। সেই গানটা বাজতেই ভুবনাম অনেক ইমোশনাল হয়ে যায়। আসলে এই গানটা ভুবনামের বাবার খুবই প্রিয় একটা গান ছিল, আর সেটা সে সব সময় শুনত, কারণ এই গানটা ভুবনামের মা গেয়েছিল। আসলে ভুবনামের মা ভুবনামের জন্মের পরেই মারা গিয়েছিল, আর এই জন্য ভুবনামের বাবা তার স্ত্রীকে মনে রাখার জন্য তার গাওয়া গানটা সে সব সময় শুনত, আর এটা ভুবনামও তার বাবার সাথে অনেকবার শুনেছে। আর এই গানটা শোনার পরে তার মায়ের কথা তার অনেক বেশি মনে হতে থাকে। এদিকে দিন যতই গড়াচ্ছিল, রেণুকাকে দেখে সে মুগ্ধ হচ্ছিল। তার সহজ সরল চঞ্চল স্বভাব, সোজাসাপটা কথা বলার ধরন, সুন্দর একটা মন, এই সবকিছুই ভুবনামের ভালো লেগে যায়। কয়েকদিন পরেই দেখা যায় রেণুকা যখন ঘোরাফেরা করছিল তখন সেখানে কয়েকটা ঘোড়া দেখে, আর ঘোড়া দেখার সাথে সাথেই তার ঘোড়ার পিঠে চড়ার শখ হয়। কিন্তু সেখানে যে ঘোড়ার দেখাশোনা করত সে রেণুকাকে সাবধান করে দেয় যে এই ঘোড়াগুলো কন্ট্রোল করা খুবই কঠিন, সে যেন ঘোড়ার উপরে একা না ওঠে। কিন্তু রেণুকা তার কোনো কথাই শোনে না, বরং ঘোড়ার উপরে চেপে বসে। কিন্তু সেই ঘোড়া একটু নড়াচড়া করতেই রেণুকা ঘোড়ার উপর থেকে পড়ে যায়, আর পায়ে অনেকটা ব্যথাও পায়। সেই লোকটা বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম ঘোড়ার পেটে একা চড়ার কোনো দরকার নেই, এখন তো ব্যথাটা পেতে হলো। রেণুকা বলে আমরা যেমন শুরুতেই সাইকেল চালাতে পারি না, সাইকেল চালাতে শিখতে গেলে আমাদের কম বেশি একটু ব্যথা পেতেই হয়, ঘোড়া চালানো শেখাটাও এমনই একটা বিষয়। আর এই ব্যথাটা
আমার শেখারই একটা অংশ, এই জন্য সে আবারও শিখবে। এদিকে মহলের জানালা দিয়ে এই সবকিছুই দেখছিল ভুবনাম, আর তার কাছে এই সবকিছু খুবই মজা লাগছিল, ভালো লাগছিল। কারণ দিন যতই যাচ্ছিল রেণুকাকে তার ততই বেশি ভালো লাগছিল। এদিকে মহলে ফেরার পরে রেণুকা যে পায়ে আঘাত পেয়েছে সেখানে যখন সে মলম লাগাচ্ছিল এটাও লুকিয়ে ভুবনাম দেখতে শুরু করে। এদিকে দিন যতই যাচ্ছিল দুজনের মধ্যে সম্পর্কটা ততই গভীর হচ্ছিল, তাদের মাঝেকার বন্ধুত্বটা অনেক বেশি গভীর হচ্ছিল। তারা এখন একসময় বেশি সময় কাটায়, তারা এখন একসময় অনেকক্ষণ কথাও বলে। এরই মাঝে দেখা যায় রেণুকা ঘোড়া চালানো শিখে গিয়েছিল। রেণুকা আর ভুবনাম দুইজনেই ঘোড়া চালাতে চালাতে একদিন নদীর পাশে চলে এসেছিল। তখনই কথায় কথায় রেণুকা বলে সে নদীর পানিতে নামবে, কিন্তু ভুবনাম একেবারেই নিষেধ করে দেয়। সে বলে তার পানি দেখে খুবই ভয় লাগে, আর এই জন্য সে কখনোই পানিতে নামে না। এটা শুনে রেণুকা হেসে দেয় আর বলে যার নাম রাও বাহাদুর, বাহাদুর মানেই তো সাহসী, আর সে কিনা সাধারণ এই পানিতে নামতে ভয় পায়। রেণুকা হেসে সেখান থেকে চলে আসে আর সেই নদীতে থাকা একটা নৌকা চালিয়ে নদীর ওই পারে যেতে শুরু করে। অন্যদিকে নদীর পাড়ে দাঁড়িয়ে ভুবনাম এই সব কিছুই দেখছিল, তার অনেক বেশি ভালো লাগছিল। তার একটা সময় তার বাবা আর মায়ের কথা মনে পড়ে যায়। তার বাবা যেমন তার মাকে অনেক বেশি ভালোবাসতো, ধীরে ধীরে সেও রেণুকাকে অনেক বেশি ভালোবেসে ফেলছে। ভুবনাম যখনই রেণুকাকে দেখে তখনই তার মায়ের গাওয়া সেই গানের কথা মনে পড়ে যায়, তার বাবার কথা মনে পড়ে যায়, তার বাবা তার মাকে আসলে কতটা ভালোবাসতো সেই কথা মনে পড়ে যায়। আর এভাবেই ধীরে ধীরে একটা সময় সে ঠিক করেই নেয় যে সে রেণুকাকেই বিয়ে করবে। এদিকে রেণুকা একদিন ভুবনামকে তার বাবার ঘরে নিয়ে যায় একটা অদ্ভুত জিনিস দেখানোর জন্য। তার বাবার অবস্থা একেবারেই খারাপ ছিল, কিন্তু তারপরও তার বাবার হাতটা যখন বিছানায় রাখা হতো সেটা কিছুক্ষণ পরে অটোমেটিকলি সে তার বুকের উপরে নিয়ে চলে যেত। এটা দেখে ভুবনাম অনেক অবাক হয়ে যায়। তখনই রেণুকা ভুবনামকে তাদের পুরাতন ফ্যামিলি ফটো দেখায়, যেখানে তার বাবা সবসময় বুকে হাত রেখে চলতে পছন্দ করত। আর ফটোগুলোতে দেখা যায় শুধু ভুবনামের বাবাই নয়, বরং তার পূর্বপুরুষেরাও একই রকম অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলেছিল। এদিকে রেণুকা এটা নিয়ে একটু মজা করতে থাকে আর বলে বুকে হাত রাখার এই অভ্যাসটা হয়তোবা তাদের বংশের জিনের মধ্যেই রয়েছে, আর একটা সময় ভুবনাম যখন বৃদ্ধ হয়ে যাবে সেও হয়তোবা একই রকম করবে। ভুবনাম এগুলো দেখে ইমোশনাল হয়ে যাচ্ছিল, সাথে সাথে সে রেণুকার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছিল। এর কয়েকদিন পরেই ভুবনামের বাবা মারা যায়, আর এরপরেই রেণুকারও সেই মহলে কাজ শেষ হয়ে যায়। সবকিছু শেষ করে রেণুকা যখন সেই মহল থেকে ফিরে আসবে তখনই ভুবনাম সেখানে চলে আসে, তাকে যেতে দেয় না আর বলে তার সাথে যাবার জন্য। রেণুকাও কৌতূহলবশত যেতে শুরু করে। ভুবনাম তাকে সেই নদীর পাড়ে নিয়ে আসে। যদিও ভুবনাম পানিতে নামতে অনেক বেশি ভয় পেত, তারপরেও রেণুকাকে নিয়ে সে নৌকা চালাতে শুরু করে আর একেবারে নদীর মাঝামাঝি এসে নিজের ভালোবাসার কথা রেণুকাকে বলে। রেণুকা এটা শুনে একটু অবাকই হয়, কিন্তু তারপরও সে একেবারেই শান্ত থাকে আর ভুবনামকে বলে সে তাকে ভালোবাসতে পারবে না, কারণ ইতোমধ্যে তার একজন প্রেমিক রয়েছে। আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, আর সেই বৃষ্টির পানিতেই ভুবনামের চোখের পানিও অদৃশ্য হয়ে যায়। ভুবনামের মনটা আসলে একেবারে ভেঙে গিয়েছিল। সেই রাতে ভুবনাম একটুও ঘুমাতে পারে না। তার শুধু মনে হচ্ছিল তার পূর্বপুরুষেরাও তার সাথে কথা বলছে, তাকে শুধু একটাই কথা বলছে যে রেণুকাকে তোমার বিয়ে করতেই হবে, কারণ এই পরিবার যা একবার চায় সেটা তাদের নিজের করে নেয়। এই জন্য রেণুকাকে তুমি তোমার নিজের করে নাও, তাকে বিয়ে করো, আর তাকে বিয়ে করেই এই রাজপরিবারটাকে আগে বাড়িয়ে নাও। আর এই কথাগুলো ভুবনামের মাথার ভেতরে একেবারে গেঁথে যায়। সে সারা রাত ভাবে আর ভাবতে থাকে প্রথমবার রেণুকা তাকে নিষেধ করে দিয়েছে তো কি হয়েছে, সেই রেণুকাকে আবারও নিজের ভালোবাসার কথা বলবে, যে করেই হোক রেণুকাকে সে বিয়ে করবেই। পরের দিনে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। যে ভুবনাম সবসময় মডার্ন পোশাক পরতে ভালোবাসত, সেই ভুবনামে হঠাৎ করেই তার বাবা, তার দাদা, তার পূর্বপুরুষরা যে ধরনের পোশাক পরত রাজকীয়, ভুবনাম ঠিক একই পোশাক পরে। মহলের বাকিরা যখন ভুবনামের এই নতুন রূপ দেখে তারা তো চমকেই যায়, প্রথমে তো ভয়ই পেয়ে যায়, পরে ধীরে ধীরে তারা মানিয়ে নেয়। এদিকে ভুবনাম চলে আসে ডক্টর আচারিয়ার কাছে। ডক্টর আচার্য ভুবনামকে প্রথমে এই পোশাকে দেখে আটকে ওঠে। অন্যদিকে ভুবনাম বলে যেহেতু সে রাজপরিবারের সন্তান, তাই তার পূর্বপুরুষরা যেভাবে চলেছে তাই তারও উচিত একই পরিচয় আর একই আভিজাত্য বহন করে বেঁচে থাকা। আর সেখানে ভুবনাম ডক্টর আচার্যকে জানায় সে রেণুকাকে ভালোবেসে ফেলেছে আর রেণুকাকেই সে বিয়ে করতে চায়, তার বাবার ইচ্ছা পূরণ করতে চায়। আসলে ভুবনামের বাবা ডক্টর আচার্যের বাবার কাঁধে একটা দায়িত্ব দিয়েছিল যাতে করে ভুবনামকে সে বিয়ে করায়, আর ডক্টর আচার্যের বাবা ডক্টর আচার্যকে সেই দায়িত্ব দিয়েছিল, অর্থাৎ এখন ডক্টর আচার্যকেই ভুবনামের বিয়ের দায়িত্ব নিতে হবে। ঘটনা বর্তমানে চলে আসে।
যেখানে ভুবনাম কাসাম্মার রুমে রেণুকার ছায়া এবং রেণুকাকে দেখার পরে বারবার সেটা চেক করছিল যে সেটা তার ইমাজিনেশন নাকি সত্যি। কিন্তু কিছুক্ষণ পরে ভুবনামের মনে হতে থাকে সেটা তার একটা ইলিউশন, আর এই জন্য সে সেখান থেকে চলে আসে। কিন্তু সেখানে রেণুকা সত্যিই ছিল। আসলে রেণুকা সেখানে দেখতে এসেছিল তার ছোট মৃত ছেলে কাসাম্মার রুমে ভুবনাম আসলে কি করতে এসেছিল। আসলে যেদিন কাসাম্মা মারা যায়, অর্থাৎ রেণুকার ছোট ছেলে, সেই দিন থেকে রেণুকা নিজেকে একটি রুমে আটকে রেখেছিল। কিন্তু এই প্রথমবার যখন রেণুকা তার রুম থেকে বের হয়ে আসে, এই খবরটা মহলে ছড়িয়ে পড়ে, আর ডক্টর আচার্যও এই নিউজটা পেয়ে যায়। সেও চলে আসে সেই মহলে। সেখানে এসে এরপরে ডক্টর আচার্য চলে আসে ভুবনামের কাছে। আসলে ভুবনামের জেদের কাছে তাকে হার মানতে হয়েছিল। সে বলে, ডিএনএ টেস্ট তুমি করতে পারবে, কিন্তু ডিএনএ টেস্ট করতে হলে কাসাম্মার হাড় অথবা দাঁত লাগবে। ভুবনাম বলে সে জানতো এমন একটা দিন আসবে, এই জন্য আগে থেকেই সে সেগুলো সংগ্রহ করে রেখেছিল। ডক্টর আচার্য অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সেটা কি করে করলো। এরপরে ভুবনাম তাকে বলে আসলে কাসাম্মা তার স্বপ্নে এসেছিল। সে দেখতে পাচ্ছিল কাসাম্মা তার ছবি থেকে বের হয়ে তার কাছে আসছে আর তার কানে কানে তাকে বাবা বলে ডাকছে। কিন্তু ভুবনাম বারবার বলছিল যে সে তার বাবা নয়, কাসাম্মা তার ছেলে নয়, আর এটা যে কোনোভাবে সে প্রমাণ করবেই। কিন্তু ওই সময়টাতে কাসাম্মাও তার সাথে মজা করতে থাকে আর বলে তুমি পারবে না, তোমার কাছে কোনো রাস্তাই নেই, আর যদি তুমি প্রমাণ করতেই চাও তাহলে রাস্তাটাও তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। সেই দিনের স্বপ্নের পরে থেকে সে নতুনভাবে ভাবতে শুরু করে। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। তার বড় ছেলে লাবানাকে বলে যে তার ছোট ভাই কাসাম্মা তার স্বপ্নে এসেছিল, আর সে বলেছে তাকে যখন কবর দেওয়া হয়েছে ঠিকঠাকভাবে রিচুয়াল করা হয়নি, আর এই জন্য ভুবনাম চাইছে কাসাম্মাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে আবারও সম্মানের সহিত এবং প্রপার রিচুয়াল করে তাকে কবর দেবে। প্রথমে এটা শুনে লাবানা একেবারেই রাজি হয় না। তখনই ভুবনাম তাকে বলে তুমি কেন করবে, কারণ তুমি তো তোমার ভাইকে কখনো ভালোই বাসনি। আর এভাবেই লাবান্নার উপরে বিভিন্ন অভিযোগ দিতে থাকে। এই জন্য সে ইমোশনাল হয়ে যায় আর তার বাবার কথায় বিশ্বাস করে কাসাম্মার কবর খুঁড়ে তার ডেড বডি আবারও বের করে নিয়ে আসে। আর তখনই ভুবনাম লুকিয়ে কাসাম্মার বডি থেকে দাঁত এবং ছোট্ট একটি হাড়ের টুকরো নিজের কাছে রেখে দেয়, আর সেই প্রমাণটাই এখন সে আচার্যকে দেয় আর বলে ডিএনএ টেস্ট করার জন্য। আসলে ডক্টর আচার্য ভেবেছিল যদি ডিএনএ টেস্ট করার জন্য হাড় এবং দাঁতের অংশ লাগে সেটা তো ভুবনাম জোগাড় করতে পারবে না, যার ফলে এই জিতটা সে ছেড়ে দেবে। কিন্তু ডক্টর আচার্য বুঝতেই পারেনি যে ভুবনাম এত নিচে নামবে। এই জন্য সে প্রচণ্ড রেগে যায় আর বলে মৃত একটা ছেলের সাথে কেউ এমনটা করে আমি কখনো কল্পনাই করতে পারিনি। তুমি তো বাবা নও, বাবা নামের কলঙ্ক। আর সত্যিটা জেনে কি করবে? সত্যিটা যদি সামনেও আসে কারোই কিছু যাবে আসবে না। কিন্তু ভুবনাম এই সব কিছু থেকে অনুতাপ হওয়ার পরিবর্তে উল্টো আরো বেঁকে বসে, জিদ করে বসে, যে করেই হোক ডিএনএ টেস্ট সে করাবেই। আর এতে রেগে গিয়ে ডক্টর আচার্য একটা সময় ভুবনামকেই চর মেরে বসে। ভুবনাম তখন আরো বেশি রেগে যায় আর বলে ডক্টর আচার্যের এত গায়ে কেন বাজছে ডিএনএ টেস্ট করার জন্য? এমনটা নয়তো যে কাসাম্মার আসল বাবা ডক্টর আচার্যই? এটা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যায় ডক্টর আচার্য। সে হতবাক হয়ে যায়। সে ভুবনামকে বলে বিশ্বাস করো, আমার সাথে এই সব কিছুর কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। ডক্টর আচার্য রেগে সেখান থেকে চলে আসে। কিন্তু ভুবনাম তখনও থামে না, চিৎকার করে বলতে থাকে ডক্টর আচার্য যদি সত্যি নির্দোষ হয় তাহলে ডিএনএ টেস্ট করে সে যেন প্রমাণ করে দেয়। এদিকে দরজার বাইরে থেকে লাবান্না সবকিছু শুনছিল। তার বাবার কথাতে লাবানার মনেও সন্দেহ ঢুকে যায়, আর সেও এবার সিদ্ধান্ত নেয় যদি ডক্টর আচার্যের সত্যি নির্দোষ হয় তাহলে এই ডিএনএ টেস্টটা হওয়া উচিত। আর এরই মাঝে ভুবনাম চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এরপরে যখনই ডক্টর তাকে ট্রিটমেন্ট করে, চেক আপ করে, তখন ডক্টর বলে তার অবস্থা একেবারেই খারাপ, এবার হয়তো ভুবনামের বাঁচার আর বেশি আশা নেই। এরপরেই দেখা যায় সেই রাজমহলে একজন পুলিশ অফিসার আসে। পুলিশ অফিসার আসলে এসেছিল একটা কমপ্লেন নিয়ে। মাইকেল নামের একজন লোক কমপ্লেন করেছিল। সেই মাইকেলের কমপ্লেনটা ছিল কাসেম আসলে সেই মাইকেলের ছেলে, কিন্তু ভুবনাম টাকার পাওয়ার খাটিয়ে সেই ছেলেটাকে নিজের বানিয়ে ফেলেছে। তখন ডক্টর আচার্য জোর গলায় বলে এই বাচ্চাটা রেণুকারই, এই বাচ্চাটা এই বংশেরই, কারণ কাসাম্মাকে রেণুকাই জন্ম দিয়েছে আর প্রেগনেন্সির সময় সে সেখানেই ছিল। তখন লাবান্না বলে হ্যাঁ এটা সত্য যে কাসাম্মা তার মা রেণুকারই সন্তান, কিন্তু এটা প্রশ্ন থেকে যায় যে কাসাম্মার আসল পিতাকে, আর সেটা শুধুমাত্র ডিএনএ টেস্টেই জানা যাবে। আর এটা নিয়ে সেখানে লাবণ্যা এবং ডক্টর আচার্যের মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে যায়। আর তখনই পুলিশ তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করে যে কাসাম্মার ব্যাপার নিয়ে তার বাবা অর্থাৎ ভুবনামের এত সন্দেহ তৈরি কেন হলো।
তখন লাবণ্যা সেই পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলতে থাকে যে বিয়ের পরে রেণুকা আর ভুবনার সম্পর্কটা একেবারেই ভালো ছিল। এমনকি যখন লাবণ্যার জন্ম হয়েছে তখনও তাদের সম্পর্ক অনেক বেশি ভালো ছিল। কিন্তু যখনই কাসাম্মার জন্ম হয় দেখা যায় লাবণ্যা, ভুবনাম এবং রেণুকা সবাই দেখতে ফর্সা ছিল, কিন্তু কাসাম্মারই গায়ের রং ছিল একেবারেই কালো। আর এটা নিয়ে সবাই কথা বলাবলি করতে থাকে। সবাই তখন প্রশ্ন করতে থাকে এটা কি সত্যি ভুবনামের ছেলে নাকি অন্য কারো। আর এই এক কথা দুই কথাতে সেই কথা ভুবনামের কানে অব্দি পৌঁছে যায়। আর এই কথাগুলো তার মনের মধ্যে বিশ্বের মতো ছড়িয়ে পড়ে। আর তখন থেকেই ভুবনাম রেণুকাকে সন্দেহ করতে শুরু করে। ছোটবেলা থেকেই কাসাম্মাকে সে একেবারেই পছন্দ করত না, সবসময় দূরে দূরে রাখত। আর সেই সময় থেকেই সে রেণুকার সাথে কথা বলা এক প্রকার বন্ধই করে দিয়েছিল। এদিকে ভুবনামের বিস্কুটের যে বিজনেসটা ছিল সেটা অনেক শাইন করে, সেখান থেকে অনেক প্রফিট হচ্ছিল। আর এতে ভুবনাম অনেক খুশি ছিল। তখন ডক্টর আচার্য আনন্দের সাথে বলতে থাকে তার দ্বিতীয় ছেলে কাসাম্মা হবার পরপরই তার বিজনেসে এমন গ্রো হয়েছে, এই জন্য কাসাম্মা তার জন্য সৌভাগ্য বয়ে এনেছিল। কিন্তু ভুবনাম এই কথা বিশ্বাস করতে একেবারেই রাজি নয়। তার মতে সে পরিশ্রম করেছে, তাই সে সফল হয়েছে। এদিকে সেই বিস্কুট ফ্যাক্টরি ব্র্যান্ডিং এবং প্যাকেজিং এর জন্য ভুবনাম ঠিক করে ছোট বাচ্চাদের ব্যবহার করবে। আর এই জন্য সে তার বড় ছেলের ফটো তোলে। কিন্তু তখনই রেণুকা সেখানে কাসাম্মাকে নিয়ে চলে আসে আর বলে কাসাম্মা তারই সন্তান, তাহলে সে কেন কাসাম্মাকে বাবার আদর দেয় না, সে কেন লাবণ্যাকে শুধুমাত্র তার ছেলে হিসেবে দেখে। এই কথা শোনার পরে ভুবনাম কাসাম্মাকে বলে যাও সেখানে গিয়ে দাঁড়াও। কিন্তু সেখানে কাসাম্মা ফটোশুটের জন্য ঠিকঠাকভাবে না দাঁড়াতে পারায় ভুবনাম তার সাথে রেগে কথা বলে, চিৎকার করে তার উপরে। আসলে ভুবনাম সবসময় এমনটাই করত, কখনোই সে কাসাম্মাকে সন্তানের আদর দেয়নি। যখনই ভুবনাম সুযোগ পেত সে কাসাম্মাকে অপমান করত, কথা শোনাত। এদিকে ভুবনাম ব্যবসার কাজে যখনই বাইরে যেত বা বিদেশে যেত, আসার সময় তার বড় ছেলে লাবণ্যার জন্য সে অনেক অনেক গিফট, খাবার দাবার এবং অনেক কিছু নিয়ে আসতো। কিন্তু কাসাম্মার জন্য সে একটা সুতোও নিয়ে আসতো না। এদিকে ছোট্ট কাসাম্মা যখন ভুবনামকে জিজ্ঞেস করে বাবা তুমি আমার জন্য কিছু কেন আনোনি, তখন ভুবনাম রেগে গিয়ে বলে তোর এইসব কিছুর দরকার নেই। এতে করে মন ভেঙে যায় কাসাম্মার। ছোট্ট ছেলেটা বুঝতেই পারে না তার বাবা সবসময় তার সাথে এমনটা কেন করে। কাসাম্মা এই প্রশ্নের উত্তর বারবার খুঁজছিল। একটা সময় সে তার বড় ভাই লাবণ্যাকে বারবার জিজ্ঞেস করতে থাকে তার বাবা তার সাথে এমন কেন করে। অন্যদিকে লাবণ্যার কানেও মানুষদের বলা সেই কথাগুলো আসছিল, এজন্য সে ওই বিষয়টা জানত। এই জন্য সে রেগে গিয়ে কাসাম্মাকে বলে আসলে ভুবনাম তোর আসল বাবাই নয়। আর এটা শুনে কাসাম্মা প্রচন্ড রেগে যায়, দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। লাবণ্যা সেখানে কাসাম্মাকে প্রচন্ড মারধর করে। অন্যদিকে জানালা দিয়ে এটা যখন ভুবনাম দেখতে পায়, ভুবনাম লাবণ্যাকে কিছু বলার পরিবর্তে উল্টো কাসাম্মাকে সেখানে প্রচন্ড মারধর করতে থাকে। তখন ছোট্ট ছেলে কাসাম্মা কান্না করতে করতে বলে তার ভাই তাকে বলেছে সে তার বাবাই নয়। তখন ভুবনামও রেগে গিয়ে বলে লাবণ্যা ঠিকই বলেছে, আমি তোর বাবা নই। এতে কাসাম্মার মনটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভুবনাম বাইরে থেকে পড়াশোনা করছিল, সে মডার্ন আর শিক্ষিত একজন ছেলে ছিল, কিন্তু তারপরও শুধুমাত্র গায়ের রং নিয়ে সন্দেহ করে সে তার পুরো এই সন্দেহের ভিত্তিটা তৈরি করেছিল যে কাসাম্মা তার ছেলেই নয়, অর্থাৎ সে পুরোপুরি অন্ধবিশ্বাসে বিশ্বাসী ছিল। এদিকে ছোট্ট কাসাম্মা যখন রেণুকাকে জিজ্ঞেস করে যে তার বাবা এমনটা কেন বলল, তখন রেণুকা তাকে সান্ত্বনা দেয় আর বলে সে সত্যি ভুবনামের ছেলে, আর একদিন তার বাবা এটা সত্যি সত্যি বুঝতে পারবে। এদিকে লাবণ্যা দেখা যায় তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল, পাশে বসে বসেই দেখছিল কাসাম্মা, আর সেও চাইছিল তার ভাইয়ের সাথে ক্রিকেট খেলার জন্য। সে তার বড় ভাইকে খুব মিষ্টি করে বলে ভাইয়া আমিও তোমার সাথে খেলতে চাই। কিন্তু তখনই লাবণ্যা তাকে তুচ্ছ করে বলে আমাদের সাথে তোকে খেলতে হবে না, পুরনো খেলনা দিয়ে তুই একাই খেলে নে। এতে আবারও অনেক বেশি কষ্ট পায় কাসাম্মা, কারণ তার বাবাও ঠিক একই রকম ভাবে তার সাথে ব্যবহার করত, আর এখন তার ভাইও। অন্যদিকে ভুবনাম দেখা যায় তার অ্যাকাউন্টেন্টের সাথে বসে সেখানে বিজনেসের হিসাব নিকাশ করছিল, কিন্তু হঠাৎ করেই চিৎকার করে আওয়াজ শোনা যায় যে বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। আর এটা শুনে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, ছুটে যায় বাচ্চা খোঁজাখুঁজির জন্য। তখনই তারা জানতে পারে হয়তোবা বাচ্চাটা পানিতে পড়ে গেছে। এরপরেই সেই ছোট্ট বাচ্চাটাকে নদীর পানি থেকে ওঠানো হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছোট্ট বাচ্চা কাসাম্মা ততক্ষণে মারা গেছে। আর এটা দেখে সবাই পুরোপুরি শকড হয়ে যায় যে কাসাম্মা আসলে মারা গেল কি করে, আর নদীর পানিতেই বা পড়ল কি করে।
এদিকে রেণুকা যখন তার ছেলের মৃত্যুর খবর শুনে সে দৌড়ে সেখানে চলে আসে, আর্তনাদ করতে থাকে, কাঁদতে থাকে, আর তার ছেলের এমন অকাল মৃত্যুর জন্য পুরোপুরি ভুবনামকে দোষারোপ করতে থাকে আর বলে, তোমার বাজে ব্যবহার, তুমি কখনো আমার ছেলেটার সাথে ভালো ব্যবহার করনি, তোমার এই বাজে ব্যবহারের কারণেই আমার ছেলেটা আজকে মারা গেছে। আর সেই দিনের পরে থেকে রেণুকা ভুবনামের সাথে কথা বলা একেবারে বন্ধ করে দিয়েছে আর নিজেকে একটা রুমের ভেতরে আটকে ফেলে। অন্যদিকে কাসাম্মার শেষ ক্রিয়ার পুরো দায়ভারটা শেষ করে ভুবনাম নিজেই, আর জানালা দিয়ে রেণুকাই সবকিছু দেখছিল আর বুকফাটা আর্তনাতে সে ভেঙে পড়ছিল। ডক্টর আচার্যও সেখানে ছিল। ডক্টর আচার্য ভুবনামকে বলে এই সব কিছুর জন্য ভুবনামই দায়ী, কিন্তু তারপরেও ভুবনামের ভেতরে কোনো অনুশোচনাই ছিল না। সে বলে এতে তার কোনো হাত নেই। ঘটনা আবারও বর্তমানে চলে আসে, আর সেই ঘটনার পর থেকে ধীরে ধীরে ভুবনামের অবস্থা অর্থাৎ মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এদিকে পুলিশ বলে যেহেতু মাইকেল কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের ইনভেস্টিগেশন তো তাকে করতেই হবে, আর এই জন্য সে ভুবনামের সাথে কথা বলতে চায়, কিন্তু লাবণ্যা তাকে সরাসরি নিষেধ করে দেয়, কারণ ভুবনামের শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল। লাবণ্যা বলে তার বাবার সাথে এখন কোনোভাবেই দেখা করতে দেয়া যাবে না। পুলিশ অফিসার জগন্নাথম জেদ করে বসে, আর ঠিক তখনই আচাম্মা চিৎকার করে বসে, অর্থাৎ তাদের বাড়ির সে কাজের মহিলা। তারা দৌড়ে সেখানে চলে যায়, আর দেখা যায় একেবারেই মুমূর্ষু অবস্থায় বেডে পড়ে থাকা ভুবনাম চেয়ারে বসে বসে মদ খাচ্ছিল। সেখানে আসার পরে ভুবনাম একেবারেই স্বাভাবিকভাবে সবার সাথে কথা বলতে থাকে, ইন্সপেক্টর জগন্নাথম এবং সেখানে যে মাইকেল চলে এসেছিল তার সাথেও। আর পুরো বিষয়টা জানার পরে সে অনেক বেশি খুশি হয় আর কষ্ট পাওয়ার অভিনয় করে। খুশি হয় এই কারণে যে তার সন্দেহ সত্যি হয়েছে, আর কষ্ট পাওয়ার অভিনয় করে এটা ভেবে যাতে করে মানুষ তার নামে কথা না ছড়ায়। অন্যদিকে মাইকেলের পুরোপুরি কমপ্লেন যখন সে শোনে যে কাসাম্মাকে সে টাকা দিয়ে কিনে তার ছেলে বানিয়ে রেখেছে, এটা শুনে সে কি বলবে বুঝতে পারছিল না। অন্যদিকে তার সন্দেহ আরো বেশি বাড়তে থাকে, কারণ মাইকেলের গায়ের রঙও কালো ছিল আর কাসাম্মারও একই রং, আর তাই হয়তোবা কাসাম্মার আসল বাবা মাইকেলই। এই জন্য ভুবনাম পুলিশ অফিসারকে বলে সত্যটা সবার জানা উচিত, এই সত্যটা বের হয়ে আসা উচিত। আমি চাই ডিএনএ টেস্ট করা হোক, আর ডিএনএ টেস্ট করার জন্য স্যাম্পল আমি আগেই কালেক্ট করে রেখেছি। কিন্তু পুলিশ অফিসার ভুবনামের দেয়া সেই স্যাম্পলগুলো বিশ্বাস করে না আর বলে পুলিশ নিজের কাজ নিজেই করতে পারে, এই জন্য তারা কবর করে আবারও স্যাম্পল কালেক্ট করবে। আর এতে ভুবনামের একটু আপত্তি ছিল না, কারণ সে পুরোপুরি নিশ্চিত ছিল যে ডিএনএ টেস্টের রেজাল্টটা তার সন্দেহটাকে সত্যি করবে। এদিকে লাবণ্যা আর ডক্টর আচারিয়া এই কেসটা নিয়ে কথা বলছিল। ডক্টর আচারিয়া বলে যদি মাইকেলের কমপ্লেনটা সত্যি হয়ে যায় আর ডিএনএ টেস্টের রেজাল্টটা যদি মাইকেলের পক্ষে যায়, তাহলে ভুবনামের বিরুদ্ধে ছোট বাচ্চাকে কিনে আনা এবং তাকে টর্চার করার একটা আরোপ লাগবে, একটা কেস হয়ে যাবে। আর এই জন্য ডিএনএ টেস্টটা না করাই ভালো হবে। আর এতে লাবণ্যার সন্দেহ হয়ে যায় ডক্টর আচারিয়ার প্রতি, এই জন্য বলে যে এই সব কিছুর বিরুদ্ধে কোনোভাবে আপনি নেই তো। ডক্টর আচারিয়া রেগে যায় আর বলে তুমি আর তোমার বাবা আমাকে ভুল বোঝাটা বন্ধ করো। এদিকে পুলিশ টিম নিয়ে চলে আসে সেই স্যাম্পল কালেক্ট করার জন্য। তারা কবরের ভেতরে ঢুকে সেই স্যাম্পলটা কালেক্ট করে নেয়। অন্যদিকে ভুবনাম বাইরে থেকেই সবকিছুই দেখছিল। সে অধীর আগ্রহে বসেছিল সেই ডিএনএ টেস্টের রিপোর্টটার জন্য, কারণ সেই রিপোর্টটাই তার মনের সন্দেহটাকে সত্যি করতে পারে অথবা দূর করে দিতে পারে। এদিকে ধীরে ধীরে ভুবনামের শারীরিক অবস্থা আরো বেশি অবনতি হয়, সে অনেক অসুস্থ হয়ে পড়ে। কাজের মহিলা আচাম্মা সবাইকে ডেকে এনে বলে যে তার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। ডক্টর আচারিয়া সেই ডক্টরকে জানায়, সেই ডক্টর বলে এবার অবস্থা একেবারেই খারাপ, ভুবনামের বেঁচে থাকার এবার আর কোনো সম্ভাবনাই নেই। এদিকে সবাই বলা বলি করছিল যে ডিএনএ রিপোর্টের জন্য ভুবনাম এতদিন অপেক্ষা করেছে, হয়তোবা সেটা আসার আগেই মারা যাবে। কিন্তু ভুবনাম মনে মনে ঠিকই বলছিল যে রিপোর্ট আসার আগে সে কোনোভাবেই মারা যাবে না, রিপোর্ট সে দেখেই ছাড়বে। আর অবশেষে সেই রিপোর্ট দেওয়ার দিন চলে আসে। সবাই ভাবছিল যে ভুবনামের এখন যে অবস্থা তাতে কোনোভাবেই সে আদালতে আসতে পারবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় এত অসুস্থ থাকা ভুবনাম পুরো ফিটফাট হয়ে আদালতে চলে এসেছিল, কারণ এই দিনটার জন্যই সে এতদিন অপেক্ষা করেছে। ভুবনাম অনেক খুশি ছিল, কারণ তার পুরোপুরি বিশ্বাস ছিল তার সন্দেহ আজকে সত্যি হয়ে যাবে যে কাসাম্মা তার ছেলে নয়। এদিকে ডক্টর আচারিয়া আর পুলিশ অফিসারকে দেখানো হয়, আর তখনই আমরা জানতে পারি যেহেতু ভুবনাম এই সন্দেহের মধ্যে পড়ে পুরোপুরি পাগল হয়ে যাচ্ছিল, তাই আচারিয়া ভাবছিল তার সন্দেহটা দূর করা দরকার। এই জন্যই মাইকেলের এই অভিযোগ, পুলিশকে সেখানে যাওয়া এবং স্যাম্পল কালেক্ট করে ডিএনএ টেস্ট করা, এই পুরোটাই ছিল ডক্টর আচারিয়ার নাটক, কারণ সে চাইছিল
যে যাবার আগে অন্তত ভুবনাম সত্যিটা জেনে যাক, তার প্রশ্নের উত্তর পেয়ে যাক। এদিকে আদালতে জজ সেই ডিএনএ টেস্টের রেজাল্ট ঘোষণা করে, বলে মাইকেলের সাথে কাসাম্মার ডিএনএ মাত্র 1% ম্যাচ করে, অন্যদিকে 99% ম্যাচ করে ভুবনামের সাথে। এটা শোনার পরে ভুবনামের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে কোনোভাবে এই কথাটা বিশ্বাসই করতে পারছিল না। সে ভাবছিল সবাই তাকে মিথ্যে বলছে। এই জন্য জজের কাছ থেকে সেই রিপোর্টটা নিয়ে সে নিজেই দেখতে শুরু করে। আর সেই রিপোর্টে সে দেখতে পায় যে কাসাম্মা সত্যিই তার ছেলে ছিল। শুধুমাত্র রেয়ার জেনেটিক কেসের কারণেই ভুবনাম আর রেণুকা ফর্সা হওয়া সত্ত্বেও কাসাম্মার গায়ের রং কালো হয়েছিল। আর শুধুমাত্র এই গায়ের রঙের কারণেই ভুবনাম তার ছেলে কাসাম্মাকে নিজের ছেলে বলে মানেনি। সে কখনোই তার ছেলেকে নিজের ছেলে বলে আদরও করেনি। আর এই বিষয়গুলো তাকে একেবারে শেষ করে দেয়। আর সেই অপরাধ বোধের বোঝা সইতে না পেরে সে সেখানেই মারা যায়। এদিকে ভুবনামের মৃত্যুর খবর শুনে এত বছর পরে রেণুকা ঘরের বাইরে চলে আসে আর সেখানে ভুবনামের জন্য কাঁদতে থাকে। ভুবনামের যখন শেষক্রিয়া করা হচ্ছিল তখন সেখানে একটা রিচুয়াল পালন করা হচ্ছিল। সেখানকার রিচুয়াল অনুযায়ী মৃত মানুষের কানে জীবিত লোকেরা তাদের মনের কথাগুলো বলে। প্রথমেই রেণুকার পালা আসে। রেণুকা কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার কাছ থেকে সত্যি লুকিয়েছি। আমাদের ছোট ছেলে কাসাম্মা তোমারই ছেলে ছিল, কিন্তু আমাদের বড় ছেলে লাবান্না তোমার ছেলে ছিল না। এরপরই ডক্টর আচারি আসে আর তার কানে কানে বলতে থাকে যে বংশমর্যাদার অহংকার তুমি সবসময় করতে, আসলে তুমি নিজেও সেই বংশের ছেলে নও, বরং তুমি ছিলে একজন অনাথ ছেলে। আর তোমাকে তোমার বাবা এখানে দত্তক নিয়ে এসেছিল। আর তোমাকে তোমার বাবা নিজের ছেলের মতো এবং রাজার মতো করেই মানুষ করেছে। এরপরে ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রেণুকা তো বলেছিল যে তার একজন প্রেমিক রয়েছে। দেখা যায় সেই প্রেমিকের সাথে বসেই আর কথায় কথায় সে বলে দেয় সে প্রেগনেন্ট, তাদের সন্তান তার গর্ভে। এটা শুনে সেই ছেলেটি উল্টো রেণুকাকেই দোষারোপ করতে থাকে। সে অনেকদিন যাবৎ সেই রাজমহলেই কাজ করছে আর হয়তোবা সেখানেই কারোর সাথে অন্তরঙ্গ হয়েছে আর তার পাপের ফসল তার গর্ভে। আর এই অভিযোগ দিয়ে ছেলেটি সেখান থেকে চলে যায়, রেণুকাকে একা ফেলে। রেণুকা পুরোপুরি ভেঙে পড়েছিল, সেখানেই কাঁদতে থাকে। আর ঠিক তখনই সেখানে ডক্টর আচারিয়া চলে আসে। যেহেতু ডক্টর আচারিয়ার কাঁধে ভুবনামের বিয়ের দায়িত্ব ছিল, আর এই জন্য রেণুকাকে মানানোর জন্য সে আবারও তার সাথে কথা বলতে থাকে যে ভুবনাম তোমাকে অনেক ভালোবাসে, তুমি ভুবনামকে বিয়ে করে নাও, এর থেকে তুমি সব দিক থেকেই লাভবান হবে। এদিকে যে রেণুকাই আগে বিয়েতে অমত পোষণ করেছিল সেও রাজি হয়ে যায়, কারণ তার পেটে তার সন্তান বড় হচ্ছে, তার একটি পিতৃপরিচয় লাগবে। নিজের ছেলেকে পিতৃপরিচয় দেওয়ার জন্যই ভুবনামকে বিয়ে করতে রাজি হয়েছিল রেণুকা। আর ভুবনাম অন্যের ছেলেকে নিজের ছেলে মনে করে লালন পালন করে যাচ্ছিল, কারণ ভুবনামের সাথে তাদের গায়ের রং একেবারে মিলে গিয়েছিল। এরপরেই ভুবনামের বাবার ঘটনা দেখানো হয়। ভুবনামের মা যখন গর্ভবতী ছিল তখন বাচ্চার জন্ম দেওয়ার সময় সেই বাচ্চা আর ভুবনামের মা দুজনেই মারা যায়। কিন্তু ভুবনামের বাবা তার মাকে এতটাই ভালোবাসতো যে সে দ্বিতীয় বিয়ে করতে একেবারেই রাজি ছিল না। কিন্তু দ্বিতীয় বিয়ে না করলে তার বংশের উত্তরাধিকারী কে হবে? আর এই জন্যই অনাথ ভুবনামকে সে দত্তক নিয়েছিল। আর এই দায়িত্বটা সে ডক্টর আচারিয়ার বাবাকে দিয়েছিল, বলেছিল যে কোনো একটা অনাথ বাচ্চা এনে তাকে দেওয়ার জন্য। আর এরপরে থেকেই ভুবনামকে সে নিজের ছেলের মতোই লালন পালন করতে থাকে। অন্যদিকে ডক্টর আচারিয়ার বাবা যখন মারা যায় তখন শেষ সময়ে ডক্টর আচারিয়াকে সে সত্যিটা জানিয়ে দিয়ে যায়। অর্থাৎ যে রাজবংশ নিয়ে তার এতটা অহংকার ছিল, গৌরব ছিল, আসলে সে সেই বংশের ছেলেই ছিল না। অন্যদিকে শুধুমাত্র সন্দেহের বশে নিজের ছেলেকে সে কখনো সন্তানের আদরই দেয়নি, বরং সবসময় দূরে রেখেছে, অপমান করেছে। অন্যদিকে অন্যের সন্তানকে নিজের সন্তান বলে লালন পালন করেছে, আদর করেছে। অন্যদিকে ভুবনাম মারা যাবার পরে দেখা যায় তার শেষক্রিয়াটা লাবানাই করে। আর লাবানাও দেখা যায় তার বাবার মতোই বংশ মর্যাদা নিয়ে অনেক গর্ব করতে থাকে, যদিও সেটা তার বংশই নয়। রায়বাহাদুরের চরিত্রটা আসলে আমাদের এটাই দেখায় যে মনের ভেতরে পুষে রাখা ছোট্ট একটা সন্দেহ কিভাবে মানুষের আভিজাত্য, বিবেক এবং পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। কোনো ভিত্তিহীন সন্দেহ দিয়ে নিজের বা নিজের পরিবারের মানসিক শান্তি নষ্ট করবেন না, কারণ মনের বিষই সবথেকে বড় শত্রু। একটি মানুষ আসলে ধন সম্পদ হারালেও বেঁচে থাকতে পারে, কিন্তু মনের ভেতরে বিশ্বাস হারিয়ে ফেললে সে জীবন্ত লাশ হয়ে থাকে। তাই কোনো কিছু নিয়ে সন্দেহ করার আগে সত্যিটা জানা অবশ্যই দরকার। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।